সিলেটে এনসিপির পদযাত্রায় সার্জিসেল গাড়িতে হামলা, গণভোট নিয়ে ভয় দেখানোর অভিযোগ জামায়াতের। সরকার পরিবর্তনের 5 মাসে কিছুই বদলায়নি, আগের মতো ঘুষ দুর্নীতি চলায় মির্জা ফখরুলের ক্ষোভ। তিন দিনের সফরে ঢাকায় মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোড, বিকেলে পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক। শাপলা চত্বর হত্যা মামলায় কারাগারে লতিফ সিদ্দিকী, দেশে ফিরলে গ্রেপ্তার করা হবে শেখ হাসিনাকে। আমন্ত্রণ চ্যানেল 24 বিকেল 4টার খবরে শুনছিলেন একেএস সংবাদ শিরোনাম। আপনাদের সাথে আছি আমি ইশরাত জাহান। সিলেটের গোলাপগঞ্জে কর্মসূচি শেষে বের হওয়ার পথে এনসিপি নেতা সার্জিস আলমের গাড়িতে হামলা হয়েছে। দুপুরে গোলাপগঞ্জ পৌরসভায় শহীদ পরিবারের সাথে মতবিনিময় শেষে বের হওয়ার সময় এ ঘটনা ঘটে। এই সময়ে গাড়িতে ছিলেন এনসিপির মুখ্য সমন্বয়ক সার্জিস আলম ও সংসদ সদস্য মাহমুদা মিতু। এই ঘটনার পর কানাইঘাটের পদযাত্রা নিয়ে সিলেটের সার্কিট হাউসে আলোচনায় বসেছেন দলের কেন্দ্রীয় নেতারা। এদিকে এনসিপির কর্মসূচি ঘিরে সিলেট জেলা জুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। অন্যদিকে হবিগঞ্জে হামলার মামলায় জেলা ছাত্র দলের সভাপতি সহ 11 জনকে আসামি করা হয়েছে। অজ্ঞাতনামা আসামি আরও প্রায় 100। দর্শক, সিলেট থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আজহার উদ্দিন শিমুল। তার কাছ থেকে আপডেট জানবো। শিমুল, সবশেষ কি আপডেট রয়েছে আপনার কাছে? দেখুন, জাতীয় নাগরিক পার্টির এনসিপির যে আজকে পদযাত্রা ছিল 3টার দিকে কানাইঘাটে, তা এখনো আসলে হবে কিনা তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। কারণ হচ্ছে, আপনি জানেন যে সার্জিস আলমের গাড়িবহরে 2বার হামলা করা হয়েছে এবং তিনি অভিযোগ করেছেন বিএনপি সহ ছাত্রদলের নেতাকর্মীরা তার এই গাড়িবহরে হামলা করেছে এবং তিনি কানাইঘাটের উদ্দেশ্যে রওনা না দিয়ে তিনি সিলেট সার্কিট হাউসে গিয়েছেন এবং আমাদেরকে বলা হয়েছে সার্কিট হাউসে নাহিদ ইসলাম অবস্থান করছেন এবং সেখানে হয়তো একটি সিদ্ধান্ত আসবে। সিদ্ধান্তের পর আসলে জানা যাবে যে পরবর্তী যে 2টি পথসভা রয়েছে অর্থাৎ কানাইঘাট এবং উসমানীনগরে তা আসলে হবে কিনা। আপনাকে জানিয়ে রাখি যে আজকে 2টার দিকে জাতীয় নাগরিক পার্টির যিনি অন্যতম নেতা সার্জিস আলম এবং সংসদ সদস্য ও এনসিপি নেত্রী মাহমুদা মিতু, তারা দুজনে আসছিলেন গোলাপগঞ্জে শহীদ পরিবারের যারা সদস্যরা রয়েছেন তাদের সাথে মত বিনিময় করার জন্য। মত বিনিময় ঘণ্টাখানেক করার পর তারা যখন বের হয়ে যাচ্ছিলেন তখন গোলাপগঞ্জ যে পৌরসভা রয়েছে, পৌরসভা অতিক্রম করার পরেই তাদের উপর আসলে হামলা করা হয়। হামলায় আমরা দেখেছি যে সার্জিস আলম যে গাড়িতে ছিলেন, গাড়ির পেছনের যে অংশ সেটা ভেঙে দেওয়া হয়েছে। পরবর্তীতে আবারও তিনি হামলার শিকার হয়েছেন। এখন পর্যন্ত আসলে আপনি জানেন যে হবিগঞ্জে হামলার পর সিলেটে এই হামলার ঘটনা ঘটলো এবং এনসিপি নেতৃবৃন্দরা যারা রয়েছেন তারা আসলে পরবর্তী কার্যক্রম কি করবেন সেটা আসলে এখনও বোঝা যাচ্ছে না। তবে আমি জাতীয় নাগরিক পার্টি সিলেট জেলা শাখার যিনি সভাপতি রয়েছেন জুনেদ, তার সাথে আলাপ করেছি। তিনি বলেছেন তাদের যারা নেতাকর্মীরা রয়েছে তারা সার্কিট হাউসের দিকে যাচ্ছেন, তারা আপাতত এখনও কানাইঘাটের দিকে আসলে মুভ করছেন না। জানিয়ে রাখি, একই সাথে কিন্তু সিলেটের যিনি জেলা প্রশাসক এই সিলেটের এই 2 দিনব্যাপী পথসভা উপলক্ষে তিনি কিন্তু বিজিবি মোতায়েনের একটি আহ্বান জানিয়েছিলেন বা অনুরোধ করেছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়, কিন্তু আমরা এখন পর্যন্ত বিজিবি মোতায়েনের কোনো পরিস্থিতি দেখতে পাইনি এবং আমি বিজিবির যারা সংশ্লিষ্ট কর্মকর্তারা রয়েছেন তাদের সাথে আলাপ করেছি। তারা আমাদেরকে নিশ্চিত করেছেন যে তারা একটি অনুরোধ পেয়েছেন কিন্তু কেন্দ্রীয়ভাবে তাদেরকে এখনো কোনো দিক নির্দেশনা দেওয়া হয়নি। যে জায়গায় হামলা হয়েছে আমরা দেখেছি এখানে পুলিশি নিরাপত্তা ছিল। পুলিশি নিরাপত্তার পরও আমরা দেখেছি বেশ কয়েকজন যুবক তাদের যে গাড়িবহর রয়েছে সেখানে ইটপাটকেল ছুঁড়ে এবং এই ইটপাটকেল ছোড়ার পর সার্জিস আলম যে গাড়িতে ছিলেন সেটা আসলে পেছনের অংশ ভেঙে যায়। এখন আসলে পরবর্তীতে কি হবে, তারা কানাইঘাটে যাবেন কিনা, কারণ শহর থেকে কানাইঘাটের দূরত্ব প্রায় 80 থেকে 90 কিলোমিটার, কিন্তু নির্ধারিত সময় ছিল বিকাল 3টায়। এখন যেহেতু 4টা বেজে গিয়েছে, তারা আসলে এই যে মিটিংটি সার্কিট হাউসে করবেন সেখান থেকে কি সিদ্ধান্ত আসবে এখনই বোঝা যাচ্ছে না। জানিয়ে রাখি যে ধন্যবাদ আপনাকে শিমুল, আপডেট জানাচ্ছিলেন আপনি। সহকর্মী আজহার উদ্দিন শিমুল যুক্ত হয়েছিলেন। গণভোটের রায় বাস্তবায়নের দাবি থেকে সরে আসতে জামায়াতকে লোভ ও ভয় দেখানো হয়েছিল এমন দাবি করে দলটির আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন তারা কোনো অপশক্তির কাছে নতি স্বীকার করেনি। কাকরাইলে জুলাই অভ্যুত্থানে আহত নিহতের স্বজনদের সঙ্গে মতবিনিময়ে
বিএনপির বিরুদ্ধে এমন অভিযোগ করেন তিনি। বলেন, শুধু এক দলকে সরিয়ে আরেক দলকে ক্ষমতায় বসাতে জুলাই আন্দোলন হয়নি। দাবি করেন, রাতে স্বৈরাচারের সাথে আপোষ করে দিনে প্রতিবাদ করেনি জামায়াত। আরও বলেন, একদিন আন্দোলনে নিহতদের সুষ্ঠু বিচার হবে। সৎ ব্যক্তিদের সরিয়ে দুর্নীতিবাজদের গুরুত্বপূর্ণ স্থানে প্রদান করা হচ্ছে বলে অভিযোগ করেন সংসদের বিরোধী দলীয় নেতা। ইতিহাসের পাতায় স্থায়ীভাবে একজন এখানে বলে গেলেন, তার মাথায় হাত দিয়ে জিজ্ঞেস করেছিলাম, এই কথাটা বলেন নাই, এইভাবে আহত হয়ে পড়ে আছেন। এখন একদম নির্লজ্জ দলীয়করণ চলতেছে, এটাকে কৌটা নয়। এখানে যোগ্য লোকদেরকে, দেশপ্রেমিক লোকদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে, বাছাই করে করে অসৎ দুর্নীতিপরায়ণ লোকদেরকে প্রধান জায়গায় পদায়ন করা হচ্ছে, যেন একটা দুর্নীতির স্বর্গরাজ্য কায়েম করা যায়। সরকার পরিবর্তনের 5 মাসে কোনো কিছুই বদলায়নি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সবখানেই আগের ভূত রয়ে গেছে। জুলাই শহীদ দিবসের এক আলোচনায় তিনি ক্ষোভ জানিয়ে বলেন, ঘুষখোরেরা এখনো ঘুষ খেয়েই যাচ্ছেন, অথচ সবাই নিজেদের জুলাই যোদ্ধা বলে দাবি করছেন। তারেক রহমান পরিবর্তনের চেষ্টা করলেও অন্যদের মধ্যে সেই মানসিকতা আসেনি। তার মতে সবার মধ্যে বদলে যাওয়ার চেষ্টা হলেই জুলাইয়ের সফলতা মিলবে, তা না হলে হারিয়ে যাবে সন্তানহারা মায়েদের অশ্রু। অনুষ্ঠানে জুলাই চেতনার উৎসবিন্দু স্বাধীনতা যুদ্ধ বলে মন্তব্য করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। আমাদের মাতৃতুল্য নেত্রী স্বাধীনতা যুদ্ধের সেই চেতনা বাস্তবায়ন হয়নি বলেই কিন্তু 2024-এর জুলাইয়ে আবারও রক্ত দিতে হয়েছে। জুলাইয়ের চেতনার উৎসবিন্দু হচ্ছে স্বাধীনতা ও যুদ্ধ। পরিবর্তন যদি আনতে চাই, আনতে পারি, তাহলে আমরা এই জুলাই আন্দোলন, জুলাই বিপ্লব, এগুলো আপনার সফল একটা পরিণতি দেখতে পাবো। 4-5 মাসের মন্ত্রিত্বের অভিজ্ঞতা আপনার একটু বলা দরকার। আমি দেখছি যে কিছুই বদলায়নি। 3 দিনের সরকারি সফরে ঢাকায় পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের মধ্য ও দক্ষিণ এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গর। দুপুরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্টে ক্রিস্টেনসেন। সফরের অংশ হিসেবে সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করবেন তিনি। শুক্রবার তার কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনের কথা রয়েছে। আর শনিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে বৈঠক করার কথা রয়েছে। শাপলা চত্বর হত্যা মামলায় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে শাপলা চত্বরে হত্যাকাণ্ড চালাতে শেখ হাসিনা ও আওয়ামী লীগের বৈঠকে পরিকল্পনার অভিযোগ রয়েছে। গতকাল গুলশানের বাসা থেকে লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার করা হয়। এর আগে ঢাকার নিম্ন আদালতে হাজিরা দিতে গিয়ে ট্রাইব্যুনালে আত্মসমর্পণের কথা জানান তিনি। সম্প্রতি ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ যেসব আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন তার মধ্যে লতিফ সিদ্দিকীও রয়েছেন। দেশে ফিরলে আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার করা হবে শেখ হাসিনাকে, একথা জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। বলেন, ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের পর্যবেক্ষণ খতিয়ে দেখবে সরকার। আপাতত রাষ্ট্রপতি নির্বাচনে সংসদের বিশেষ অধিবেশনের প্রয়োজনীয়তাও দেখছেন না আইনমন্ত্রী। মোহাম্মদ শাহাবুদ্দিনের ইস্তফার পর থেকেই জোর আলোচনা চলছে কে হতে যাচ্ছেন পরবর্তী রাষ্ট্রপতি আর কবে হবে সে নির্বাচন। সচিবালয়ে আইনমন্ত্রী জানান, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদত্যাগের দিন থেকে 90 দিনের মধ্যে নির্বাচন হতে হবে। যেহেতু পরবর্তী সংসদ অধিবেশন এ সময়সীমার মধ্যে অর্থাৎ সেপ্টেম্বরে, তাই বিশেষ অধিবেশনের আপাতত প্রয়োজনীয়তা দেখছেন না তিনি। 90 দিনের মধ্যে পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে, আর আমার নেক্সট অধিবেশন 60 দিনের মধ্যে ডাকতে হবে। গত অধিবেশন শেষ হওয়ার থেকে আগামী অধিবেশন পর্যন্ত 60 দিনের মধ্যে আমার ডাকতে হবে। সন্ধ্যায় এই দুইটা টাইম যেহেতু ম্যাচ করছে, আমি সে কারণে বলছি বিশেষ অধিবেশনের আপাতত প্রয়োজনীয়তা দেখছি না। যদি সরকার মনে করে
নিশ্চয়ই ডাকতে পারেন। এক প্রশ্নের জবাবে মোহাম্মদ আসাদুজ্জামান জানান, দেশে ফিরলে আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার করা হতে পারে শেখ হাসিনাকে। একজন ফাঁসির আসামি হলেও সে যদি বাংলাদেশের নাগরিক হয়, বাংলাদেশে আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে বাংলাদেশে এসে সারেন্ডার করতে চায়, সেখানে হয়তো তার সারেন্ডারের আগেই অ্যারেস্ট হবে, কিন্তু তার সেই তো অধিকার তো আছে। আসলে আসবেন, আইন তার নিজস্ব গতিতে চলবে, সেখানে তো আমাদের আইনের ব্যত্যয় করে আমরা কিছু করব না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারের মান নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের পর্যবেক্ষণ খতিয়ে দেখা হবে বলেও জানান আইনমন্ত্রী। আমাদের যেটুকু খতিয়ে দেখার দরকার আমরা দেখবো, এটাকে আমরা ইগনোর করছি না, এটাকে আমরা বলছি না যে ওনারা ঠিক করছেন না, বলছেন না। ওনারা যদি কোনো অভিযোগ করে থাকেন, যেই অভিযোগ করুক, সেই অভিযোগটা আমাদের খতিয়ে দেখার জন্য কগনাইজেন্সে নেওয়া, আমরা কগনাইজেন্সে নিচ্ছি। প্রায় 4.5 মিলিয়ন মামলা নিষ্পত্তির অপেক্ষায় আছে জানিয়ে আইনমন্ত্রী বলেন, এ জট কাটাতে কাজ করছে সরকার। এর আগে বেসরকারি সংস্থা ব্র্যাক এবং ব্লাস্টের সাথে আইন মন্ত্রণালয়ের সমঝোতা স্মারক সই হয়। অনেক সমস্যার সমাধান এখানে হয়ে যাবে। স্বপ্নিল শাহরিয়ার শিশির, চ্যানেল 24, ঢাকা।